সিলেবাসের আমার পার্টের যতটুকু অংশ, ওই পার্টের অংশের মেইন আর একটা টপিক বাকি আছে, সেটা আজকে শুরু করব। তো ওইটা শেষ হলে আমাদের মোটামুটি আমার পার্টটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর ছোটখাটো কিছু টপিকস থাকবে, ওগুলা আমরা শুরু করব, পড়াবো। পাবেল স্যারও তো খুব সম্ভবত তোমাদের অনেকটুকু শেষ করছে, তাই না? আচ্ছা, আমাদের আচ্ছা আমি তাহলে শুরু করি। আজকে আমরা যেটা পড়াবো সেটা আমাদের প্রোডাক্টিভিটি আমরা পড়াইছিলাম। লাস্ট যে টপিকসটা ছিল এটার একটা অংশ ছিল হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়ানোর একটা উপায় হচ্ছে আমাদের ব্যালেন্সড প্রোডাকশন লাইন। সো আমাদের এই টপিকসটা হচ্ছে অপারেশন লাইন ব্যালেন্সিং। এটা আমাদের যদি এফিশিয়েন্ট একটা সিস্টেম অপারেট করতে হয়, দ্যাট মিন্স হচ্ছে যে আমাদের যে একটা ইন্ডাস্ট্রির মধ্যে বিভিন্ন মেশিন যেগুলো আছে সেগুলোর মধ্যে একটা অ্যালোকেটেড টাইমটাকে ম্যানেজমেন্ট করার একটা মেথড আর কি। এটা হচ্ছে আমাদের প্রোডাকশন লাইন ব্যালেন্সিং। তো আমরা শুরু করি অপারেশন লাইন ব্যালেন্সিং। অপারেশন লাইন ব্যালেন্সিং বলতে আসলে কি বোঝায়? লাইন ব্যালেন্সিং মানে হলো, লাইন ব্যালেন্সিং বলতে আমরা বুঝি is the process of assigning tasks to workstation in such a way that the workstation have approximately equal time requirements. এটা বলতে বোঝায়, মনে করো তোমার যদি অনেকগুলো ওয়ার্ক স্টেশন থাকে, যেমন আমাদের ওয়ার্কশপের কথা আমরা চিন্তা করি, যদি আমাদের ওয়ার্কশপে যেই তিনটা শপ আছে, তিনটা শপ যদি তিনটা ওয়ার্ক স্টেশন হয়, তাহলে একটা জব যদি তিনটা ওয়ার্ক স্টেশনে কাজ করা লাগে, তখন প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনেই তোমার অ্যালোকেটেড যে টাইমটা, এই টাইমটা অ্যাপ্রক্সিমেটলি যাতে ইকুয়াল টাইম আমরা অ্যালোকেট করতে পারি, যাতে একটা ওয়ার্ক স্টেশনে মনে করো যে টাইম বেশি যদি লাগে, তারপরে ওয়ার্ক স্টেশন যেটা আছে সেখানে কি হবে আলটিমেটলি, যদি তারপর ওয়ার্ক স্টেশনে ওয়ার্কাররা আইডল টাইম পাস করবে, যদি ওইখানে টাইম আবার কম লাগে। সে মনে করো মেশিন শপ, উড শপ, তারপর হচ্ছে ফাউন্ডারি শপ। আমরা মনে করি প্রথমে হচ্ছে এটা মেশিন শপে, সরি, প্রথমে হচ্ছে উড শপে যাবে, কারণ হচ্ছে আমরা প্যাটার্নটা তৈরি করব। তো উড শপে মনে করো যে আমার প্যাটার্ন তৈরি করতে সময় লাগতেছে হচ্ছে সে 1 ঘন্টা, এবং আমার ফাউন্ডারি শপে আমার কাজটা করতে সময় লাগতেছে হচ্ছে 3 ঘন্টা। অ্যান্ড ফাইনালি যেটা ওইখান থেকে কাজটা শেষ হয়ে তারপরে সেখান থেকে যাবে হচ্ছে মেশিন শপে আমার যদি সময় লাগে হচ্ছে মনে করে 1 ঘন্টা, তাহলে প্রথমে লাগলো উড শপে 1 ঘন্টা সময়, মেশিন শপে 1 ঘন্টা সময় শেষে, আর মাঝখানে আমার ফাউন্ডারি শপে লাগতেছে হচ্ছে 3 ঘন্টা সময়। তাহলে এই যে সময়টা আমার লাগতেছে, এই যে মাঝখানে 3 ঘন্টা সময়, এই 3 ঘন্টা সময়ে কিন্তু তোমার মেশিন শপে যে ওয়ার্কার, সে কিন্তু আইডিয়াল অবস্থায় বসে থাকতে হইতেছে, তার কোনো কাজ নাই, কারণ হচ্ছে সে ওইখানে 3 টাইমস সময় লাগতেছে। তার এখানে 1 ঘন্টা সময় একটা কাজ যদি আসে, সে 1 ঘন্টা সময় করে আর 2 ঘন্টা সময় তাকে বসে থাকতে হইতেছে আরেকটা জব পাওয়ার জন্য। এই যে একটা ইমব্যালেন্সড অবস্থা, এই ইমব্যালেন্সড অবস্থা থেকে আমরা ব্যালেন্সিং করার জন্য আমরা একটা টুলস ব্যবহার করি, যেটাকে আমরা বলতেছি হচ্ছে লাইন ব্যালেন্সিং টুল। তো এই লাইন ব্যালেন্সিং করার জন্য, প্রবলেম সলিউশন করার জন্য তোমাদের
সিপিএম পার্ট যে চ্যাপ্টারটা আছে, সিপিএম স্পেশালি হচ্ছে সিপিএম, সিপিএম এ নেটওয়ার্ক ড্র করা তোমাদেরকে দেখাবে। ওইটা খুব ভালো করে বুঝতে হবে, কারণ হচ্ছে এই লাইন ব্যালেন্সিং এ আমি ওইটা দেখাবো না, কারণ হচ্ছে তোমাদের লাইন ব্যালেন্সিং এ সিপিএমটার নেটওয়ার্ক ড্রটা এখানে আসবে, এখানে লাগবে নেটওয়ার্ক ড্রয়িংটা, এখানে লাগবে। আমি জানি না ওটা শুরু করছে কিনা। নেটওয়ার্ক ড্রয়িংটা ওইখানে কমপ্লিট করার পরে তারপর হচ্ছে তোমরা এখানে লাইন ব্যালেন্সিং প্রবলেমগুলো ওই মেথডটা এখানে অ্যাপ্লাই করতে পারবা। তাহলে লাইন ব্যালেন্সিং কে এটা আমরা বুঝলাম। লাইন ব্যালেন্সিং আসলে করা হয় কি? লাইন ব্যালেন্সিং usually tasks are usually grouped into manageable bundles assigned to workstations manned by one or two operators. তার মানে হলো আমাদের যে টাস্কটা আছে, টাস্কগুলোকে আমরা গ্রুপ করে ফেলি, একটা গ্রুপে ভাগ করে ফেলি, এবং মেশিনগুলোকে সে মনে করে যে তোমার যদি এমন হয় যে একটা শপের মধ্যে কয়েক ধরনের মেশিন যদি থাকে, সে মনে করো আমি যদি মেশিন শপে যদি আমি সব ফ্যাসিলিটি রাখি, মেশিন শপে যদি সব ফ্যাসিলিটি রাখি, তাহলে কিন্তু আমার ট্রাভেল টাইমটা কমে যাচ্ছে। আমার উড শপ থেকে একবার ফাউন্ডারি শপে, আবার ফাউন্ডারি শপ থেকে আবার মেশিন শপে আসতে হইতেছে, এই যে ট্রাভেল টাইমটা, এই ট্রাভেল টাইমটা আমার অনেক কমে যাচ্ছে। সো আমি কি করতে পারতেছি, এখানে টাস্কটাকে একটা টাস্কের রিকোয়ারমেন্ট অনুসারে এবং তার অপারেশন করার জন্য যে মেশিনগুলো আমার দরকার, ওই মেশিনগুলোকে আমি একটা বান্ডেল আকারে কি করব, একটা ওয়ার্ক স্টেশনে অ্যাসাইন করব, এবং এই ওয়ার্ক স্টেশন ম্যানেজ করবে একজন বা দুইজন অপারেটর। কারণ হচ্ছে প্রত্যেকটা মেশিন অপারেট করার জন্য আমার অপারেটর প্রয়োজন হবে। এটা অটোমেটিক মেশিন হোক আর ম্যানুয়াল মেশিন হোক। অটোমেটিক মেশিন হলো সেখানে প্রোগ্রাম ইনপুট দেওয়ার জন্য বা ভেরিয়েবল গুলো ইনপুট দেওয়ার জন্য আমাদের অপারেটর দরকার হবে। আর যদি সেটা তোমার মনে করো যে ম্যানুয়াল মেশিন হয়, তাহলে তো অপারেট করার জন্য অবশ্যই অপারেটরের প্রয়োজন হবে। এরপর হচ্ছে সেকেন্ড যেটা করে লাইন ব্যালেন্সিং, ইকুয়াল টাইম রিকোয়ারমেন্টস ফর ওয়ার্ক স্টেশন ইন অর্ডার টু রিডিউস আইডল টাইম। এই যে আইডল টাইমের কথা আমি শুরুতে বললাম, আইডল টাইমটা বিভিন্ন রকম হতে পারে। একটা হচ্ছে লেবার আইডল টাইম হতে পারে। তুমি মনে করো যে ওয়ার্কার তার এই যে প্রথম যেটা এক্সাম্পল দিলাম মেশিন শপের যে ওয়ার্কারটা, তোমার জবের নেচারটা হচ্ছে এরকম যে প্রথমে উড শপ, তারপর ফাউন্ডারি শপ, তারপরে মেশিন শপে আসবে। তাহলে এই যে যদি টাস্কটা হয়, তাহলে মেশিন শপের যে অপারেটর, সে কিন্তু অনেক সময় আইডল হয়ে বসে থাকবে। কারণ হচ্ছে কি, ফাউন্ডারি শপে সময় বেশি লাগতেছে, সময় বেশি ইউজ করতে হইতেছে। সো আমাদেরকে এই যে লেবার, আবার হচ্ছে মেশিনের কিন্তু একটা আইডল টাইম আছে। কারণ হচ্ছে তুমি একটা মেশিনকে অপারেশন ছাড়া বসায় রাখতে পারবে না, বসায় রাখলে সেটা তোমার লস। ঠিক আছে, অপারেশন ছাড়া যদি বসায় রাখো সেটা হচ্ছে লস। তো এই যে আইডল টাইমটা, সো আমরা যদি একটা ব্যালেন্সড প্রোডাকশন লাইন ডিজাইন করতে পারি, তাহলে আমাদের কি হবে, এই ম্যান আইডল টাইম এন্ড মেশিন আইডল টাইম এই দুইটা কিন্তু কমে যাবে। এরপর হচ্ছে মেইন আরেকটা অবস্টাকল, সেটা হচ্ছে মোরাল অব্লিগেশনস। মোরাল অব্লিগেশন মানে হলো যে ওই যে বললাম মেশিন শপের ওয়ার্কার অনেক বেশি সময় আইডল বসে থাকতেছে, রেস্ট পাইতেছে, বাট তোমার ফাউন্ডারি শপের ওয়ার্কারের 3 ঘন্টা সময় সে কাজ করতে হইতেছে একটা জবে। সো এই যে মোরাল অব্লিগেশন, দ্যাট মিন্স হচ্ছে এমপ্লয়ীদের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হতে পারে। সো এই ডিস্যাটিসফ্যাকশনটা মিনিমাইজ করা যায় হচ্ছে আমরা যদি একটা ব্যালেন্সড প্রোডাকশন লাইন ড্র করতে পারি। বুঝা গেছে? ব্যালেন্স প্রোডাকশন লাইন আমরা যদি ড্র করতে পারি। এখন একটা অর্গানাইজেশনকে একটা ব্যালেন্সড প্রোডাকশন লাইন কিভাবে তোমার হেল্প করতে পারে, ঠিক আছে? প্রথম যেটা সেটা হচ্ছে ইফিসিয়েন্সি বাড়াবে। আমরা আউটপুট বা ইনপুট যেটা জানি, ইফিসিয়েন্সিটা বেড়ে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে প্রোডাক্টিভিটিও বাড়বে। এরপর হচ্ছে পটেনশিয়াল ইনক্রিজ ইন প্রফিটস এন্ড ডিক্রিজ ইন কস্ট, এটা হবে। এই তিনটা হেল্প আমরা একটা লাইন ব্যালেন্স সিস্টেম থেকে আমরা পেতে পারি। এখন আসো, এই যে আনব্যালেন্স লাইন থাকলে কি হবে?
সে মনে করে যে ওয়ার্ক স্টেশন 1-এ ওই যে আমি একটু আগে যে এই কথাগুলো এতক্ষণ বলছি এইটারই হচ্ছে একটা ফিগার আমি এখানে এক্সপ্রেস করলাম যে ওয়ার্ক স্টেশন 2-তে 40 সেকেন্ড সময় লাগতেছে অথবা সে ওয়ার্কার 40 সেকেন্ড সময় নিতেছে কাজটা করার জন্য। তাহলে এই কাজটা আমার ওয়ার্ক স্টেশন 2 থেকে ওয়ার্ক স্টেশন 3-তে মুভ করবে। তাহলে এই যে বাকি যে সময়টা এই সময়টা সে আইডল অবস্থা বসে থাকবে, আনডিজারেবল ওয়েটিং এর জন্য বলতেছে। সে আইডল অবস্থা বসে থাকবে, তার কোনো কাজ থাকবে না। তাহলে এই যে আনব্যালেন্সড যদি লাইন হয়, প্রোডাকশন লাইন হয়, তাহলে কি এফেক্ট পড়তে পারে? প্রথম যেটা হবে সেটা হচ্ছে হাই ওয়ার্কলোড ইন সাম স্টেজ। ওই যে বললাম মোরাল যে ইথিক্যাল যে ইস্যুটা, মোরাল অব্লিগেশন যেটা, সেটা যে হাই ওয়ার্কলোড ইন সাম স্টেজ, কোথাও কোথাও ওয়ার্কলোডটা অনেক বেশি হবে। তারপর হচ্ছে ওয়েস্টেজ ম্যাক্সিমাম হবে, কারণ হচ্ছে কি তোমার ওভার প্রসেসিং হবে। ওই যে এখানে সময় বেশি লাগতেছে কারণ হচ্ছে ওভার প্রসেসিং করতে হইতেছে। তারপর হচ্ছে ইনভেন্টরি তোমার হোল্ড করে রাখতে দিচ্ছে অনেকক্ষণ। তারপর হচ্ছে ওয়েটিং টাইম বেশি হইতেছে পরের স্টেজ গুলাতে। এরপর হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট, আমার যেই ট্রান্সপোর্টেশন যে মেশিন গুলো আছে মেশিন গুলা বসে থাকতে হইতেছে। ওভারঅল একটা ওয়েস্টেজটা বেড়ে যায়, ম্যাক্সিমাইজ হয়। হাই ভ্যারিয়েশন রেস্ট্রিক্ট ওয়ান পিস ফ্লো, ম্যাক্সিমাইজ আইডল টাইম এন্ড পুয়ার এফিসিয়েন্সি, এগুলো হচ্ছে আবার হচ্ছে আনব্যালেন্সড লাইনের ইফেক্ট। এখন যদি ব্যালেন্সড হয়, এই 40 সেকেন্ডটাকে তুমি যদি পরের স্টেজ গুলোতে যদি আমি এমন ভাবে ইনকর্পোরেট করতে পারি যাতে ওয়ার্কটা একটা ব্যালেন্সড অবস্থা আসে। এই যে প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনে অলমোস্ট ইকুয়াল কাজ হবে। এই যে তুমি আগের ফিগারটা দেখো, এখানে ওয়ার্ক স্টেশন 2-তে এই যে ফিগার এখানে দেখা যাচ্ছে ওভার প্রোডাকশন জেনারেটস ওয়েস্ট। এইখানে তুমি শুধু শুধু প্রোডাকশন বেশি করতেছো, এখানে শুধু শুধু প্রোডাকশন বেশি করে নিচের দিকে সাপ্লাই না দিয়ে তুমি এখানে প্রোডাকশন বসে বেশি বেশি করতেছো, ওভার প্রোডাকশন হচ্ছে। ঠিক আছে, এটাও একটা প্রবলেম, এটাও টাইম কনজিউমের, এটা একটা কারণ। সো আমরা যদি একটা ব্যালেন্সড সিস্টেম ডেভেলপ করেছে, প্রথম ওয়ার্ক স্টেশনে 25 সেকেন্ড সময়, সেকেন্ডটাতে 25 সেকেন্ড, থার্ডটাতে 20 সেকেন্ড এন্ড লাস্টেরটায় 15 সেকেন্ড, তাহলে এটা একটা ব্যালেন্স কাছাকাছি থাকতেছে, একটা ব্যালেন্সড ওয়েতে থাকতেছে। সো সবাই আমাদের কাজটা করেও ইন্টারেস্ট পাবে বা ওভার বার্ডেন হবে না। তাহলে ব্যালেন্সড লাইন যদি হয় তাহলে সেটার ইফেক্ট হলো অ্যাভয়েডস এক্সেসিভ ওয়ার্কলোড ইন সাম স্টেজ, যেটা আগেরটা প্রবলেম ছিল। এর হচ্ছে মিনিমাইজ ওয়েস্ট, তারপর হচ্ছে রিডিউস ভেরিয়েশন, ইনক্রিজড এফিসিয়েন্সি এন্ড মিনিমাইজ আইডল টাইম। আচ্ছা, এগুলা এই ফিগারগুলা বা এখানে একটা আমি ইয়ে থেকে নেয়া, কি বলে ব্লক ফোর্স থেকে নেয়া, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের বা এই ইঞ্জিনিয়ারিং এর ম্যানেজমেন্টের। সো এখানে এই জন্য ওইটার নামটা দিয়ে দিছি, কারণ হচ্ছে সাইটেশন একটা ইস্যু। আচ্ছা, এরপর আসো স্টেপ গুলো কি কি লাইন ব্যালেন্সিং করার জন্য। এটা আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম, তো এই চ্যাপ্টারটা হচ্ছে পুরোটাই ম্যাথমেটিক্স, বুঝা গেছে? চ্যাপ্টারটা পুরোটাই ম্যাথমেটিক্স। তো তোমাদের স্টেপ গুলা মনে রাখলে কাজ প্রবলেম গুলা সলভ করতে সুবিধা হবে। প্রথম যেটা সেটা হচ্ছে লিস্ট দ্য সিকোয়েন্সিয়াল রিলেশনশিপস এমন টাস্ক এন্ড দেন ড্র এ প্রেসিডেন্স ডায়াগ্রাম। এই প্রেসিডেন্স ডায়াগ্রামটা হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম, যেটা তোমাদের শিখতে হবে খুব ভালো করে, এবং সেটা তোমরা সিপিএম এ খুব ভালো করে শিখবা। আমি এখানে আর ইয়ে করবো না, কারণ হচ্ছে ওইখান থেকে শিখবা। আমি শুধু বলি লিস্ট অফ সিকোয়েন্সিয়াল রিলেশনশিপস, এটা আসলে বলতে কি বোঝায়। মনে করো একটা চেয়ার তুমি তৈরি করবা, দেখে আমাকে যে কোনো একজন বলো একটা চেয়ার করার সিকোয়েন্স গুলো কি কি তৈরি করার। রোল 28 তুমি বলো দেখি একটা চেয়ার তৈরি করার সিকোয়েন্স গুলো কি, মানে কিভাবে তুমি একটা চেয়ার তৈরি করবা। স্যার ফার্স্ট হচ্ছে চেয়ার তৈরি করার জন্য আমাদের যে পার্টস গুলো লাগবে ওই পার্টস গুলা তৈরি করে নিতে হবে। তারপর দেন হচ্ছে স্যার ওই পার্টস গুলোর মধ্যে যদি কিছু সাব অ্যাসেম্বলি থাকে সাব অ্যাসেম্বলি করতে হবে, তারপরে ফাইনাল অ্যাসেম্বলিটা করতে হবে। তার মানে হচ্ছে তুমি ফাইনাল অ্যাসেম্বলি করে ফেলছো, কিন্তু সাব অ্যাসেম্বলি যদি না করো তাহলে মেইন ইয়াটা কি,
পাবা না, চেয়ারটা পাবা না। তো এরকম জি স্যার। প্রত্যেকটা টাস্কের একটার সাথে একটা সিকোয়েন্সিয়াল রিলেশনশিপ আছে। সে একটা বিল্ডিং তৈরি করতে যাও, বিল্ডিং তৈরি করার সময় তোমাকে আগে প্রথমে ইট বালু সিমেন্ট এগুলো তৈরি করতে হবে, তাই না, বা পারচেস করতে হবে। তুমি এটা না করে তুমি বিল্ডিং তৈরি করতে পারবে না। ইট বালু সিমেন্ট তৈরি আনার পরে তারপর হচ্ছে তোমার সেকেন্ড হচ্ছে এটাকে কাজ করতে হবে, তারপরে তোমার কনস্ট্রাকশন শুরু করতে হবে, বেসমেন্ট তৈরি করতে হবে। তারপর হচ্ছে কি এই যে একটার সাথে আরেকটা রিলেশন, কোনটা কার সাথে, কোন টাস্ক কার সাথে কিভাবে রিলেটেড, ঠিক আছে, এই যে রিলেশনটা শো করে, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল রিলেশন শো করে একটা ডায়াগ্রামের মাধ্যমে, যেটাকে আমরা বলি হচ্ছে প্রেসিডেন্স ডায়াগ্রাম। মনে করো যে একটা জব করার জন্য অনেকগুলো টাস্ক, এবং একটা টাস্কের সাথে আরেকটা টাস্ক রিলেটেড কোনো না কোনো ভাবে। একটা টাস্ক মনে করো যে 5টা ইন্ডিপেন্ডেন্ট সাব অ্যাসেম্বলি, ওই যে সাব অ্যাসেম্বলি যেটা বলছো, আলাদা আলাদা 5টা টাস্ক মিলে একটা টাস্ক হতে পারে। আবার সেই একটা টাস্ক থেকে অন্য আরেকটা টাস্ক আসবে। এরকম করে আমরা একটা ডায়াগ্রাম ড্র করি, যেটাকে আমরা বলতে যাচ্ছি প্রেসিডেন্স ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম তোমাদেরকে যে টাস্কটা, ওই টাস্কের সিকোয়েন্সিয়াল রিলেশনশিপটা দেয়া থাকবে টেবিল আকারে। তোমাদের কাজ হচ্ছে প্রেসিডেন্স ডায়াগ্রাম ড্র করা। ফার্স্ট, এটা কিন্তু একটু বড় ম্যাথ, ঠিক আছে, অলমোস্ট অ্যারাউন্ড 30 মার্কসের মতো থাকে একটা ম্যাথে। এই ধরুন এই লাইন লাইন ব্যালেন্সিং এ 30 নম্বরের মতো থাকে, অথবা মিনিমাম 25 থাকে এখানে। কিন্তু হচ্ছে এক সেটে যদি থাকে, এক সেটের একটা অংশ এই ম্যাথে থাকে। সো ভেরি ইম্পর্টেন্ট, প্রেসিডেন্স ডায়াগ্রাম যদি ভুল করো তাহলে মনে করো যে ম্যাথের অর্ধেকের বেশি মার্কস শেষ। তো প্রেসিডেন্স ডায়াগ্রামটা ভুল করা যাবে না। ওকে, এরপর হচ্ছে সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড ওয়ার্ক স্টেশন সাইকেল টাইম। প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনে কতটুকু টাইম আমার দরকার, এটাকে আমরা বলতেছি হচ্ছে সাইকেল টাইম। এই টাইমটা আমাদের ডিটারমাইন করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তারপর হচ্ছে ক্যালকুলেট দ্য থিওরিটিক্যাল মিনিমাম নাম্বার অফ ওয়ার্ক স্টেশন। এইটা বলতে আসলে বোঝায় যে তুমি কমপ্লিট টাস্কটা করার জন্য তোমার কয়টা ওয়ার্ক স্টেশন মিনিমাম লাগবে। যে এই নাম্বারটা তুমি চাইলে এই নাম্বারটা রাখতে পারো মিনিমামটা, অথবা তার বেশি তোমার মতো করে রাখতে পারো। ওয়ার্ক স্টেশন যত বাড়বে যত কমবে সেটার উপর নির্ভর করে এফিসিয়েন্সিটা বাড়বে, প্রোডাক্টিভিটিও বাড়বে। সো আমাদেরকে মিনিমামটা আগে ডিটারমাইন করতে হবে। ডিটারমাইন করার পরে সেখান থেকে আমরা আমাদের ক্রাইটেরিয়া অনুসারে, দ্যাট মিনস আমরা প্রোডাক্টিভিটি কতটুকু চাচ্ছি, এফিসিয়েন্সি কতটুকু চাচ্ছি, সেটার উপর নির্ভর করে আমরা ওয়ার্ক স্টেশনটা সিলেক্ট করতে পারবো। কারণ হচ্ছে এখানে ওয়ার্ক স্টেশনটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, choose a primary rule that will determine how tasks are to be assigned to workstation. এটা হচ্ছে তোমাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, যেটার মাধ্যমে তুমি কোন ওয়ার্কস্টেশনে কোন টাস্কটা অ্যাসাইন করবা। একটা কমপ্লিট একটা প্রজেক্টে অনেকগুলো সিম্পল ছোট ছোট টাস্ক থাকবে। এখন কোন ওয়ার্কস্টেশনে তুমি কোন টাস্কটা অ্যাসাইন করবা। যেমন মনে করো যে পদ্মা সেতু যে আমাদের হলো, এই যে কাজটা হচ্ছে এত বড় বিশাল একটা প্রজেক্ট, এই প্রজেক্টের ছোট ছোট কাজ এক একটা সাব গ্রুপে ভাগ করে করে কিন্তু করা হয়েছে, তাই না। বিভিন্ন জায়গায় চায়নাতে একটা কাজ হয়েছে, আমাদের বাংলাদেশে কিছু কাজ হয়েছে, তারপর হচ্ছে আবার নদীতে কিছু কাজ হয়েছে। এই যে আলাদা আলাদা এগুলো এক একটা ওয়ার্ক স্টেশন। এখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন ওয়ার্ক স্টেশনে কোন কাজটা হবে। ঠিক আছে, এটার প্রিন্সিপাল কিছু আছে, ওই প্রিন্সিপাল স্ট্যান্ডার্ড প্রিন্সিপাল ফলো করে আমাদের এটা করতে হবে। যদিও স্ট্যান্ডার্ড প্রিন্সিপালটা আমাদের এই এইখানকার অংশ না, আমাদের এখানকার অংশ হচ্ছে শুধু আমরা লাইনটাকে কিভাবে ব্যালেন্স করতে পারবো। ঠিক আছে, লাইন ব্যালেন্স মানে হলো যে টাইমটা আমাদের এই লাইন ব্যালেন্সিং এর এখানে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে টাইম। দ্যাট মিন্স হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনে ইকুয়াল টাইম দেওয়ার চেষ্টা করবো আমরা। ঠিক আছে, 5 নাম্বার হচ্ছে, 4 নাম্বার গেল, 5 নাম্বার। আচ্ছা, এটা স্টপ হয়ে গেছে কেন? হ্যাঁ,
ফার্স্ট 5 নাম্বার যেটা সেটা হচ্ছে বিগিনিং দ্য ফার্স্ট ওয়ার্ক স্টেশন। প্রথম ওয়ার্ক স্টেশনে তুমি আসবা। এবার তুমি প্রথমে কি করলা, মিনিমাম ওয়ার্ক স্টেশন কয়টা হবে ওইটা আইডেন্টিফাই করে ফেলছো। তুমি যদি চাও যে আমি মিনিমামে থাকবো, ওকে দ্যাটস ফাইন, তুমি মিনিমামটাই থাকো। যে মনে করে মিনিমাম আমার 3টা ওয়ার্ক স্টেশন লাগবেই, এটাকে যদি আমি ব্যালেন্সড লাইন করতে চাই, মিনিমাম 3টা ওয়ার্ক স্টেশন আমার লাগবেই। তখন তুমি কি করবা, 3টা ওয়ার্ক স্টেশনে গ্রুপে ভাগ করে ফেলবো, করে তারপর হচ্ছে আমরা ফার্স্ট ওয়ার্ক স্টেশনে যাব। ফার্স্ট ওয়ার্ক স্টেশনে যাবে কি, যাওয়ার পরে অ্যাসাইন ইচ টাস্ক। ফার্স্ট ওয়ার্ক স্টেশনে তুমি কয়টা টাস্ক দিতে চাচ্ছ, ওই যে আমি বললাম যে একটা টাস্কের অনেকগুলো আলাদা আলাদা পার্ট থাকবে, এক একটা পার্টের এক একটা সময় থাকবে। প্রেসিডেন্স ডায়াগ্রামে কিন্তু সময়টা উল্লেখ থাকে যে কোন কাজ করতে কতটুকু সময় লাগতেছে। তাহলে তোমাকে কি করতে হবে, একটা ওয়ার্ক স্টেশনে একটা টাস্ক তুমি অ্যাসাইন করছে, সে মনে করো যে তুমি 3টা ওয়ার্ক স্টেশন করছো এবং প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনের জন্য অ্যালোকেটেড টাইম হচ্ছে 1 আওয়ার। এখন ওয়ার্ক স্টেশন 1-এ তুমি যখন আসবা তখন তোমাকে খেয়াল করতে হবে যে এই 1 ঘন্টার বেশি সময় যাতে আমি না অ্যালোকেট না দেই এখানে ওয়ার্ক স্টেশন 1-এ। সেটার জন্য কি করতে হবে, আমাকে টাস্কগুলো এমন ভাবে চুজ করতে হবে যে সবগুলা টাস্কের সমন্বয়ে যাতে আমার 1 ঘন্টা সময় হয়। সবগুলা টাস্কের সমন্বয়ে আমার কি হতে হবে, 1 ঘন্টা সময় হতে হবে। সেইটাই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট টাইম, যে ওয়ার্ক স্টেশন চুজ হওয়ার পরে ওই ওয়ার্ক স্টেশন আমি কয়টা টাস্ক দিব 1 ঘন্টা সময় পূরণ হওয়ার জন্য। 1 ঘন্টা টাস্ক পূরণ হওয়ার জন্য আমি 3টা ওয়ার্ক স্টেশন, একটা হচ্ছে 30 মিনিট, একটা 20 মিনিট, একটা 10 মিনিট, এই 3টা জব একসাথে করে একটা গ্রুপ তৈরি করলাম। তারপরে সেকেন্ড ওয়ার্ক স্টেশনে গেলাম। সেকেন্ড ওয়ার্ক স্টেশনে আমার টাইম যদি মনে করো 1 ঘন্টা 25 মিনিট, আমি কি করব, ওই 1 ঘন্টা 25 মিনিটকে আমি এমন ভাবে ইয়ে করব যাতে 4টা টাস্ক নেবে, এমন ভাবে যাতে ওই 4টা টাস্ক দিয়ে আমার 1 ঘন্টা 25 মিনিট হয়ে যায়। অথবা 2টা টাস্ক নেব, এই 2টা টাস্ক দিয়ে আমার 1 ঘন্টা 25 মিনিট হয়ে যায়। বাট 1 ঘন্টা 25 মিনিটের চাইতে যাতে বেশি না হয়ে যায়, দ্যাট মিন্স হচ্ছে অ্যালোকেটেড টাইমের চাইতে যাতে বেশি না হয়। প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনের জন্য একটা মিনিমাম অ্যালোকেশন টাইম থাকবে, ওই অ্যালোকেশন টাইমের চাইতে যাতে আবার বেশি না হয়। এটা হচ্ছে 5 নাম্বার আমাদের স্টেপ। 6 নাম্বার স্টেপ হচ্ছে রিপিট দ্য স্টেপ 5 ফর দ্য রিমেইনিং ওয়ার্ক স্টেশনস আনটিল অল টাস্কস হ্যাভ বিন অ্যাসেপ্ট। এটা হচ্ছে প্রথম ওয়ার্ক স্টেশন কথা বলছে। 6 নাম্বার হচ্ছে বাকি, এই যে আমি একটু বললাম বাকিগুলো এইভাবে একইভাবে আমরা অ্যানালাইসিস করব। ইভালুয়েট দ্য এফিশিয়েন্সি অফ দ্য ব্যালেন্স লাইন। এখন সেকেন্ড যেটা সেটা হচ্ছে তোমাকে এফিশিয়েন্সি ইভালুয়েট করতে হবে। এফিশিয়েন্সি ডিপেন্ড করবে হচ্ছে নাম্বার অফ ওয়ার্ক স্টেশনের উপর, তুমি কয়টা ওয়ার্ক স্টেশন নিচ্ছ এটার উপর নির্ভর করবে। ওয়ার্ক স্টেশন বেশি হলে কি হবে, কম হলে কি হবে, এটা অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারবো। বুঝা গেছে, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারবো যে ওয়ার্ক স্টেশন বেশি হলে কি হবে আর ওয়ার্ক স্টেশন কম হলে কি হবে। এন্ড লাস্ট হচ্ছে রিব্যালেন্স ইফ নেসেসারি। যদি তুমি মনে করতেছো এফিশিয়েন্সি কম, তাহলে তুমি ওয়ার্ক স্টেশন চেঞ্জ করে ওয়ার্ক স্টেশন কমায় বাড়ায় বুঝতে পারবে যে তোমার আসলে কি করতে হবে। বুঝা গেছে, এই 8টা হলো আমাদের অ্যাসেম্বলি লাইন ব্যালেন্সিং এর স্টেপগুলো। এখন আসলে প্রেসিডেন্স ডায়াগ্রাম, এটা হচ্ছে একটা সিম্পল প্রেসিডেন্স ডায়াগ্রাম। আরো ডিটেইলস তোমরা নেটওয়ার্ক, এটাকে নেটওয়ার্ক ডায়াগ্রাম বলে, আরো ডিটেইলস তোমরা আরো জানবা যে প্রেসিডেন্স ডায়াগ্রামটা কি আসলে, এটা কিভাবে কাজ করে, আরো ডিটেইলস তোমরা জানবা। তো প্রথমে মনে করে একটা টাস্ক, এই ছোট ছোট কাজগুলোর সমন্বয় করা হয়, ফাইনালি আউটপুট আসে এখান থেকে। তাহলে এই টাস্কটার সাব প্রথম টাস্ক হচ্ছে এ, এটা করতে মনে করে যে 0.1 মিনিট সময় লাগে, বি করতে 1 মিনিট, সি করতে 0.7 মিনিট, ডি করতে 0.5 মিনিট, ই করতে 0.2 মিনিট। এই টাইমগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, ওই যে আমরা প্রোডাক্টিভিটিতে বলছি যে স্ট্যান্ডার্ড টাইম মেজারমেন্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে কি এই কাজটা করার জন্য স্ট্যান্ডার্ড এই সময়টুকু আমাদের লাগে নরমালি, যে স্ট্যান্ডার্ড টাইম মেজারমেন্ট আমরা দেখাইছি, স্ট্যান্ডার্ড টাইম কিভাবে মেজার করি এইটা। এই তাহলে আমরা কি করব, প্রত্যেকটা টাস্কের জন্য কতটুকু সময় লাগে এটা আমরা স্ট্যান্ডার্ড টাইম মেজারমেন্ট করব। এখন প্রেসিডেন্স ডায়াগ্রামটা ড্র করে হচ্ছে একটা টাস্ক আরেকটা টাস্কের সাথে কিভাবে রিলেটেড এটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা প্রেসিডেন্স ডায়াগ্রামটা ড্র করি। এখন আমরা এখানে একটা কথা বলছি সাইকেল টাইম।
ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড ওয়ার্ক স্টেশন সাইকেল টাইম। আমরা প্রথমে কি করব, প্রেসিডেন্স ডায়াগ্রামটা ড্র করে ফেলবো। প্রথম কাজ এটা, কিন্তু ফার্স্ট পরীক্ষায় যেই প্রবলেমই আসুক লাইন ব্যালেন্সিং এর, তোমাদের যদি প্রেসিডেন্স ডায়াগ্রাম দেয়া থাকে তাহলে বুঝবা যে ওই প্রবলেমে মার্কস খুবই কম থাকবে, মার্কসটা কি থাকবে, কম থাকবে। আর যদি না দেয়া থাকে, ড্র করতে হয়, তাহলে মার্কসটা অনেক বেশি থাকবে। সো এটা খুবই কেয়ারফুল থাকবা। যদি প্রেসিডেন্স ডায়াগ্রাম না দেয়া থাকে, যদি কেউ ভুল না করে, না আঁকো, তাহলে তোমার মনে করো যে মার্কস অনেক কমে যাবে। ওকে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে আসে সাইকেল টাইম। এখন সাইকেল টাইমটা কি, ওই যে আমি বললাম ওয়ার্ক স্টেশনে তুমি কতটুকু সময়, প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনে কতটুকু সময় অ্যালোকেট করব, এইটা ডিটারমাইন করার জন্য। তাহলে সাইকেল টাইম ইজ দ্য ম্যাক্সিমাম টাইম অ্যালাউড এট ইচ ওয়ার্ক স্টেশন টু কমপ্লিট ইটস সেট অফ টাস্ক অন এ ইউনিট। একটা ওয়ার্ক স্টেশনকে আমরা একটা ইউনিট হিসেবে কনসিডার করব, এবং ওই ইউনিটের মধ্যে অনেকগুলো সেট অফ টাস্ক থাকবে, মানে অনেকগুলো মাল্টিপল টাস্ক থাকবে। মনে করে যে ওই যে আমি বললাম 1 ঘন্টা সময়, ওয়ার্ক স্টেশন 1 এর জন্য 1 ঘন্টা সময় হচ্ছে আমার সাইকেল টাইম। এখন তুমি এই 1 ঘন্টা সময় ফুলফিল করার জন্য যদি 5টা জব অ্যাসাইন করো, তাহলে 5টা জবের টোটাল টাইম হতে হবে 1 ঘন্টা, এর বেশি হওয়া যাবে না। তাহলে সাইকেল টাইম বলতে বোঝা হচ্ছে এই যে ম্যাক্সিমাম টাইম অ্যালাউড এট ইচ ওয়ার্ক স্টেশন টু কমপ্লিট দ্য সেট অফ টাস্ক অন এ ইউনিট। একটা ইউনিট হিসেবে কাজটা কমপ্লিট করার জন্য যে টাইমটা, সেটা হচ্ছে আমাদের সাইকেল টাইম। সাইকেল টাইম ইজ ডিটারমাইন্ড বাই দ্য ডিজায়ার্ড আউটপুট এন্ড শুড ফল উইদিন দ্য রেঞ্জ। আচ্ছা, এখন আসলে সাইকেল টাইমটা আমরা কিভাবে বের করব, এটা আমাদের পার ইউনিটের জন্য ক্যালকুলেট করব স্যার সাইকেল টাইমটা। না, পার ইউনিটের জন্য আমার কত টাইম লাগতেছে, নাকি টোটাল কত টাইম ওই ওয়ার্ক স্টেশনে? তুমি ওয়ার্ক স্টেশনে প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনের জন্য কতটুকু টাইম অ্যালোকেট করবা সেটা আমরা বের করব, ঠিক আছে, টোটাল। টোটাল। এখন আসলে আমরা সাইকেল টাইমটা কিভাবে বের করব। স্যার এখানে সাইকেল টাইম কি মানে প্রতিটা ওয়ার্ক স্টেশনে, আর অ্যালোকেটেড টাইমটা কি মানে সবগুলো ওয়ার্ক স্টেশনে কতটুকু লাগতেছে সেটা? না, অ্যালোকেটেড টাইম বলতে আমি বুঝাচ্ছি, অ্যালোকেটেড টাইম ওইখানে বললাম যে তোমার প্রত্যেকটা জব করার জন্য আলাদা আলাদা, প্রত্যেকটা জব করার জন্য একটা টাইম থাকবে। এই যে মনে করো যে তুমি সে, আমি তোমার একটা সিম্পল আরেকটা উদাহরণ দিই, তাহলে তুমি আরো ক্লিয়ার হবা। মনে করো যে এইটাই হচ্ছে তোমার প্রবলেমটা, এবং তুমি সাইকেল টাইম ক্যালকুলেট করে, এখন সাইকেল টাইম ক্যালকুলেশন ইকুয়েশন আমি একটু পরে দেখাবো। সাইকেল টাইম ক্যালকুলেট করে দেখতে পারতেছে যে তুমি প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনে ম্যাক্সিমাম 1 মিনিট করে সময় দিতে পারতেছো, ম্যাক্সিমাম কি 1 মিনিট করে সময় দিতে পারতেছো। তাহলে এই টাইমটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনে অ্যালোকেটেড টাইম, এবং এই টাইমের বাইরে তুমি যেতে পারবে না। তাহলে সে মনে করো ওয়ার্ক স্টেশন 1, ওয়ার্ক স্টেশন কি 1, ওয়ার্ক স্টেশন 1 এ তোমার তাহলে টাইম কত, 1 মিনিট। ওয়ার্ক স্টেশন 2 তে টাইম কত, 1 মিনিট। 3 তে কত, 1 মিনিট। এখন তুমি যতগুলো ওয়ার্ক স্টেশন করো না কেন, প্রত্যেকটার মধ্যে টাইম কত হবে, এই সাইকেল টাইমটা হবে, দ্যাট মিন্স অ্যালোকেটেড টাইমটা হচ্ছে 1 মিনিট করে। সো ওয়ার্ক স্টেশন 1 এ যখন আসবা, আসার পরে এখন তুমি টাস্ক অ্যাসাইন করবা। এখানে ওয়ার্ক স্টেশন 1 এ কি করবা, টাস্ক অ্যাসাইন করবা। এখন টাস্কগুলো এমন ভাবে অ্যাসাইন করতে হবে যাতে সবগুলো টাস্কের যোগফল হবে 1 মিনিট, সবগুলো টাস্কের যোগফল হবে কি 1 মিনিট। সো তুমি মনে করো যে এখানে আমি দেখতেছি যে টাস্ক বি, এটা যদি আমি অ্যাসাইন করি ওয়ার্ক স্টেশন 1 এ, তাহলে আমার টাইমটা হয়ে যাচ্ছে 1 মিনিট টাইম। বুঝা গেছে? জি স্যার। এরপরে ওয়ার্ক স্টেশন 2 তে যাও, ওয়ার্ক স্টেশন 2 তে যাওয়ার পরে দেখা যাচ্ছে 1 মিনিট সময় আমরা কিভাবে পাই, 0.1 মিনিট এ সি ই, এই তিনটাতে অ্যাড করি, তাহলে আমি এখানে 1 মিনিট সময় পেয়ে যাচ্ছি। আর লাস্ট ওয়ার্ক স্টেশনে আর জবে আছে একটা, সো আমি এখান থেকে বাকি যেটা আছে সেটা লাস্টে দিয়ে দিই। এটাই মানে ওয়ার্ক স্টেশনে ভাগ করা, এবং সাইকেল টাইমটা আমাদেরকে ক্যালকুলেট করে বের করতে হবে, ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে বের করতে হবে। এখন আসো সাইকেল টাইমে, সাইকেল টাইম তাহলে মানে হলো কি ম্যাক্সিমাম অ্যালাউয়েবল টাইম এট ইচ ওয়ার্ক স্টেশন টু পারফর্ম অ্যাসাইন টাস্ক বিফোর দ্য ওয়ার্ক মুভস অন। মিনিমাম সাইকেল টাইম কত হবে? এখন সাইকেল টাইমের আবার দুইটা ক্যাটাগরি আছে সাইকেল টাইম, একটা হচ্ছে মিনিমাম সাইকেল টাইম আর একটা হচ্ছে ম্যাক্সিমাম সাইকেল টাইম। মিনিমাম সাইকেল টাইমটাকে বলা হচ্ছে বটলনেক। বটলনেক মিনিমাম সাইকেল টাইম মানে হলো আমার যতগুলো টাস্ক আছে আলাদা আলাদা, প্রত্যেকটা টাস্কের মধ্যে যে টাস্কটার টাইম সবচাইতে বেশি, যে টাস্কটার টাইমটা কি সবচাইতে বেশি, সেই টাইম সেটাকে আমরা বলি হচ্ছে
bottleneck or minimum cycle time। কারণ হচ্ছে তুমি ওয়ার্ক স্টেশন মনে করো, ওই যে আমি একটু এক্সাম্পল দিলাম, ওয়ার্ক স্টেশনে তুমি যখন অ্যাসাইন করবা সিঙ্গেল একটা ইউনিটও যদি অ্যাসাইন করো, তাহলে তোমার সিঙ্গেল একটা ইউনিট অ্যাসাইন করতে গেলে যে ইউনিটটার টাইমটা সবচেয়ে ম্যাক্সিমাম টাইম, ওইটা তোমাদেরকে নিতে হবে। সো এটা বলতে আসলে বোঝাচ্ছি যে মিনিমাম সাইকেল টাইম হতে হবে যে আমার কত, সেটা হচ্ছে যেই টাস্কটাতে টাইম বেশি লাগতেছে সেই টাইমটা হচ্ছে আমাদের মিনিমাম সাইকেল টাইম। সেই টাস্কটা কি, সেই টাইমটা হচ্ছে মিনিমাম সাইকেল টাইম। আর ম্যাক্সিমাম সাইকেল টাইম হচ্ছে সবগুলা টাস্কের যোগফল, সবগুলা টাস্কের টাইমের যোগফল। তাহলে এখানে যদি আমি যোগ করি তাহলে কত আসে দেখো তো, 1 আর এখানে 2, 2.5 মিনিট। তাহলে মিনিমাম সাইকেল টাইম হবে আমার হচ্ছে যে টাস্কটা করতে সবচেয়ে বেশি সময় লাগে সেটা। দ্যাট মিন্স হচ্ছে তুমি এই টাইমের কম সাইকেল টাইম অ্যাসাইন করতে পারবে না। ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করার পরে যদি তোমার এর বেশিও এর কম আসে, তাও তুমি কি করতে হবে, সাইকেল টাইম অ্যাসাইন করতে হবে কি, যে কোনো কারণে মনে করো যে এই প্রবলেমটা ক্যালকুলেট করার পরে সাইকেল টাইম ইকুয়েশন আছে, আমি একটু পরে দেখাবো। সাইকেল টাইমের ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করার পরে দেখা গেল যে টাইমটা সামহাউ 1 মিনিটের কম এসে গেল, তখন আমাদের কি করতে হবে, সাইকেল টাইমটা ধরতে হবে কত, 1 মিনিটে ধরতে হবে। কারণ হচ্ছে মিনিমাম সাইকেল টাইম বলে একটা কথা আছে, যে তুমি মিনিমামটা নিচে যাইতে পারবে না, আবার ম্যাক্সিমামটার উপরে যাইতে পারবে না, এর মধ্যেই থাকতে হবে তোমাকে। তাহলে মিনিমামটা হলো যতগুলো টাস্ক দেয়া থাকবে প্রত্যেকটা টাস্কের মধ্যে যে টাস্কটা করতে সবচাইতে বেশি সময় লাগে সেইটাকে আমরা বলে দিয়েছি হচ্ছে মিনিমাম সাইকেল টাইম, অথবা এটাকে বলা হচ্ছে bottleneck। এন্ড ম্যাক্সিমাম সাইকেল টাইম মানে হলো যে সবগুলা টাস্ক একসাথে যোগ করার পরে যে টাইমটা হয় ওই টাইমটা, তুমি এই টাইমের বেশি আবার যেতে পারবে না, এই টাইমের বেশি আবার কি যেতে পারবে না। তাহলে এটা হচ্ছে সাইকেল টাইমের রেঞ্জ, যে এর মধ্যে তোমাকে থাকতে হবে মিনিমাম এবং ম্যাক্সিমাম। বুঝা গেছে এতটুকু? তাহলে এই প্রবলেমটার জন্য স্যার ম্যাক্সিমাম কি স্যার আড়াই হবে, 2.5 হবে? এক্স্যাক্টলি, ম্যাক্সিমাম আর সাইকেল টাইম হচ্ছে মিনিমাম 1 2.5 আর মিনিমাম হচ্ছে 1 মিনিট। 1। এখন তুমি ক্যালকুলেশন করো ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে, আমরা যদি দেখি যে সেটা 1 এবং আড়াই এর মধ্যেই আছে তাহলে ওকে দ্যাটস ফাইন, আর তোমাকে ইয়ে করতে হবে না। বুঝা গেছে? ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন, এই যে ইকুয়েশনটা আমি দেখাই দিই, এখানে প্রবলেমটা আবার দেখা যায়, এই যে সাইকেল টাইম, এই যে এখানে সাইকেল টাইম বের করে ইকুয়েশন আছে ওটি ডিভাইডেড বাই ডি। এটা বলতে কি বোঝায় আমরা আসতেছি, ওটি ডিভাইডেড বাই ডি। প্রথমে আসে আউটপুট ক্যাপাসিটি। আউটপুট ক্যাপাসিটি মানে হচ্ছে ওটি ডিভাইডেড বাই সিটি, এটা আমরা বের করি। সিটি মানে হচ্ছে সাইকেল টাইম, ওটি মানে হচ্ছে অপারেটিং টাইম পার ডে। তুমি পার ডে তে কতক্ষণ কাজ করো আর কি, ওই টাইমটা আমরা নরমালি দেখি কতক্ষণ ধরে, 8 ঘন্টা। সে ফর এক্সাম্পল আমরা অপারেটিং টাইম পার ডে মনে করি 8 ঘন্টা। তোমাদের প্রবলেমে যেটা বলা থাকবে, প্রবলেম হয়তো বলা থাকতে পারে যে 252 ডেজ ওয়ার্কিং ডেজ ইন এ ইয়ার। বুঝে গেছে? ইয়ারে বলা থাকতে পারে প্রবলেমে, তোমাদেরকে তখন কি করতে হবে, অপারেটিং টাইমটা কোথায় নিয়ে আসতে হবে, পার ডে তে নিয়ে আসতে হবে। বুঝে গেছে? ইয়ারে বলা থাকলে অপারেটিং টাইমটাকে অবশ্যই কিসে নিয়ে আসতে হবে, পার ডে তে নিয়ে আসতে হবে। ওটি যেটা, ওটি মানে হচ্ছে অপারেটিং টাইম পার ডে, আর ডি হচ্ছে ডিজায়ার্ড আউটপুট রেট। এটা তোমাকে বলা থাকবে একটা, যে তোমাকে বলা থাকবে যে আজকে তোমাকে এতটুকু প্রোডাকশন দিতে হবে, কত ইউনিট তুমি আউটপুট চাচ্ছ প্রোডাকশনটা। বুঝে গেছে? এই যে আমি এত ইউনিট প্রোডাকশন চাচ্ছি, এই রেটে প্রোডাকশন চাচ্ছি, সেটা হচ্ছে ডি। তাহলে সাইকেল টাইমটা হচ্ছে ওটি ডিভাইডেড বাই ডি, দ্যাট মিন্স হচ্ছে অপারেটিং টাইম পার ডে ডিভাইডেড বাই ডিজায়ার্ড আউটপুট রেট। বুঝে গেছে? তাহলে ওটি ডিভাইডেড বাই ডি, এই যে প্রোডাকশন টাইম পার ডে, আউটপুট পার ডে।
সিটি বের করাটা বুঝতে পারছো কিনা আমাকে বলো সবাই। এটা কিন্তু এই প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু বুঝতে আস্তে আস্তে সামনে আগাইতে হবে আমাদের। সিটি মানে হলো অপারেটিং টাইম পার ডে ডিভাইড বাই ডিজায়ার্ড আউটপুট পার ডে। যে তুমি 8 ঘন্টা সময় এটাকে মিনিটে নিয়ে যাবা অথবা আওয়ারে রাখো, তবে মেইনলি হচ্ছে এগুলাকে মিনিটে, ইউনিটটা খুব কেয়ারফুলি খেয়াল রাখতে হবে ইউনিটটা। ঠিক আছে, তোমার যদি প্রত্যেকটা টাস্কের ইউনিট যদি মিনিটে দেওয়া থাকে তাহলে তোমাকে অপারেটিং টাইম পার ডে এটাকে মিনিটে নিয়ে যেতে হবে। যদি টাস্কের টাইমটা আওয়ারে দেওয়া থাকে তাহলে তোমাকে কি করতে হবে, এই অপারেটিং টাইম পার ডে এটাকে আওয়ারে নিয়ে যেতে হবে। সো যেটা করবা সেটা হচ্ছে একটা ইয়ের মধ্যে থাকবা, যে যদি প্র্যাকটিস করো তাহলে সব মিনিট দিয়ে প্র্যাকটিস করবা, আওয়ারও থাকলে মিনিটে কনভার্ট করে ফেলবা। বুঝে গেছে? এটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড নরমালি প্র্যাকটিস করা, যে মিনিটে সব কনভার্ট করে ফেলা, মিনিটে কনভার্ট করে তারপরে কাজ করা, অ্যানালাইসিস করা। তাহলে সর্বপ্রথম আমরা এই ইউনিটটা খেয়াল করব, ইউনিটটা কিসে আছে। টাস্ক যেগুলো আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টাস্ক, ওই যে একটু এ বি সি ডি ই এফ ই পর্যন্ত যে টাস্কগুলো ছিল ওগুলোর টাইম দেওয়া ছিল কি মিনিটে। তাহলে আমাকে অপারেটিং টাইম পার ডে যদি 8 ঘন্টা হয় তাহলে 8 ইনটু কত 60 মিনিট, এটা হচ্ছে আমার অপারেটিং টাইম পার ডে ডিভাইডেড বাই ডিমান্ড। যদি আমি আজকের দিনে ডিমান্ড চাই মনে করে যে 100 ইউনিট, তাহলে 8 ইনটু 60 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে আমার সাইকেল টাইম। এটা হচ্ছে কি আমার সাইকেল টাইম। এখন এই সাইকেল টাইমটা মিনিমাম কত হবে ম্যাক্সিমাম কত হবে এটার কিন্তু আমরা রেঞ্জ বলে দিছি। এখন তোমাকে এই সিটি বের করার পরে তুমি দেখলা যদি এই রেঞ্জের মধ্যেই চলে আসতেছে তাহলে ওকে দ্যাটস ফাইন, আর তোমাকে নিয়ে কোনো কাজ করতে হবে না, তুমি ওইটা ধরেই আগাবা। আর যদি এর বাইরে চলে যায় দ্যাট মিন্স হচ্ছে মিনিমাম টাইমের পরে হয়ে যায় অথবা ম্যাক্সিমাম টাইমের উপরে হয়ে যায়, তখন কি করতে হবে, ম্যাক্সিমাম টাইমের উপর হয়ে গেলে তোমাকে নামায় নিয়ে আসতে হবে, ম্যাক্সিমাম টাইমে নিয়ে আসতে হবে আমার সাইকেল টাইমটা। আর যদি মিনিমাম টাইমের কম হয়ে যায় তোমাকে কি করতে হবে, উঠায় নিয়ে আসতে হবে মিনিমাম টাইম। সো সাইকেল টাইমটা বোঝা গেল তো নাকি? আমি কিন্তু প্রত্যেকটা অ্যাসপেক্টই বলতেছি, আমি তোমাদের কি হতে পারে সবগুলা জিনিসই ক্লিয়ার করার চেষ্টা করতেছি। ওকে, এরপর হচ্ছে নাম্বার অফ ওয়ার্ক স্টেশন। সাইকেল টাইমটা বের করার পরে তোমার কাজ হচ্ছে ওই যে থিওরিটিক্যাল মিনিমাম নাম্বার অফ ওয়ার্ক স্টেশন। এখন তুমি চাচ্ছ কয়টা ওয়ার্ক স্টেশন আমার লাগবেই এই কাজটা করার জন্য, এটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ ওয়ার্ক স্টেশন, যে কয়টা ওয়ার্ক স্টেশন আমার লাগবেই, আমার প্রয়োজন হবে সেটা হচ্ছে নাম্বার অফ ওয়ার্ক স্টেশন ইকুয়ালস টু সাম অফ টোটাল টাস্ক টাইম। ওই যে আমরা টোটাল টাস্ক টাইম এখানে কত 2.5 মিনিট একটু যেটা বের করলাম, টোটাল টাস্ক টাইম আগের এই যে ফিগারটা, ওই ফিগারটা আমার টোটাল টাস্ক টাইম হচ্ছে 2.5 মিনিট। দ্যাট মিন্স হচ্ছে আমাদের প্রথমে কি করতে হবে, নাম্বার অফ ওয়ার্ক স্টেশন বের করবো আমরা কিভাবে, সাম অফ টোটাল টাস্ক টাইমের সাম বের করব ডিভাইডেড বাই সাইকেল টাইম দ্বারা ভাগ করব। এখন এটা রাউন্ড ফিগার হতে পারে, রাউন্ড ফিগার না হতে পারে, সে মনে করে এটা 2.33 আসলো, তখন কি করব আমরা 3 নিব, 3 নিতে পারি অথবা 2 তেও আসতে পারি। তো একটা কনভেনশনাল তোমরা কি করবা সেটা হচ্ছে যদি 0.5 এর উপরে থাকে তাহলে উপরেরটাই চলে যাবে, আর যদি নিচে থাকে তাহলে নিচেরটাই আসবে। সে মনে হয় 2.5 থাকলে এটাকে এখন তো কনফিউজড হয়ে যাবে, 2.5 থাকলে কি করব, 2.5 থাকলে এটা যদি থিওরিটিক্যাল মিনিমাম নাম্বার অফ ওয়ার্ক স্টেশন, এটা যে এক্স্যাক্টলি এটাই হইতে হবে এমন কোনো কথা নেই, এটা হচ্ছে থিওরিটিক্যাল মিনিমাম নাম্বার। বুঝা গেছে? সো একটা কনভেনশন ফলো করবা, সেটা হচ্ছে কি যদি 0.5 এর উপরে থাকে তাহলে পরের ঘরে চলে যাবা, আর যদি নিচে থাকে তাহলে এদিকে চলে আসবে, আর যদি এক্স্যাক্টলি 0.5 হয় তাহলে যে কোনো একটা জায়গায় আসলে হবে। কারণ হচ্ছে ওয়ার্ক স্টেশন তো তুমি কি করতে পারবে না, ফ্র্যাকশন করতে পারবে না। বুঝা গেছে? ওয়ার্ক স্টেশন কি করতে পারবে না, ফ্র্যাকশন করতে পারবে না। সো এটাকে রাউন্ড নাম্বারে নিয়ে আসতে হবে, যদি ফ্র্যাকশন আসেও তাও এটাকে কি করতে হবে, রাউন্ডে নিয়ে আসতে হবে। এই n equals to summation of t divided by ct. Summation of t মানে হচ্ছে sum of task time, total task time গুলোর সামেশন। এরপর আসে এফিশিয়েন্সি। এইখান থেকে আমরা বের করব যে কোন ইয়েটা হচ্ছে এফিশিয়েন্ট। তুমি মিনিমাম নাম্বার অফ ওয়ার্ক স্টেশন বের করছো, সে মনে করো যে 3টা
মনে করো যে তোমার মিনিমাম নাম্বার ওয়ার্ক স্টেশন হচ্ছে 3, ওকে? তাহলে ইফিসিয়েন্সি আমরা কিভাবে বের করব? ইফিসিয়েন্সি ইকুয়ালস টু সাম অফ টাস্ক টাইম, ওই যে একটুকে যেটা বের করছো, সাম অফ টোটাল টাস্ক টাইম ডিভাইডেড বাই অ্যাকচুয়াল নাম্বার অফ ওয়ার্ক স্টেশন। তুমি দ্যাট মিন্স হচ্ছে ওয়ার্ক স্টেশন ধরতেছে 3টা ইনটু সাইকেল টাইম। এটা করার পরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি। সেটা হচ্ছে কি ওই লাইন ব্যালেন্সটার ইফিসিয়েন্সি কত। এখন তুমি মনে করো যে মিনিমাম নাম্বার ওয়ার্ক স্টেশন দিয়ে করছো, সে মিনিমাম নাম্বার ওয়ার্ক স্টেশন 3 আসলো, তুমি অ্যাকচুয়াল নাম্বার ওয়ার্ক স্টেশন রাখছো 3, এটা দিয়ে করার পরে ইফিসিয়েন্সি একরকম পাইছো। আবার তুমি কি করতেছো, না আমি এবার একটু চেঞ্জ করে দেখি, আমি ওয়ার্ক স্টেশনটা বাড়াই দিই। ওয়ার্ক স্টেশনটা কি করতেছি, বাড়াই দিচ্ছি। ওয়ার্ক স্টেশন বাড়ানো মানে হচ্ছে কি ওয়ার্ক স্টেশন আমি এবার কি করলাম, 4টা করলাম। ওয়ার্ক স্টেশন কি করলাম, 4টা করে দিলাম। 4টা করার পর ইফিসিয়েন্সি দেখবো কত আসে। আবার আমি কি করলাম, ওয়ার্ক স্টেশন 5টা করলাম, মিনিমামের নিচে দেওয়া যাবে না। ওয়ার্ক স্টেশন আমি কি করলাম, 5টা করলাম, করে আবার এখানে দেখবো ইফিসিয়েন্সি কত আসতেছে। এইভাবে আমরা কি করব, মানে আইটারেশন করে করে দেখবো যে আমার কোন জায়গার মধ্যে এফিসিয়েন্সিটা আমি ম্যাক্সিমাম পাচ্ছি, কোন জায়গার মধ্যে কি পাচ্ছি, ম্যাক্সিমাম পাচ্ছি। এখানে আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই এফিসিয়েন্সিটা আমরা ম্যাক্সিমাম পাই হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারতেছি যে মিনিমাম ওয়ার্ক স্টেশনটাই আমরা ম্যাক্সিমাম পাবো, কারণ হচ্ছে সাম অফ টোটাল টাস্ক টাইম ফিক্সড, সাইকেল টাইম ফিক্সড, বাট ওয়ার্ক স্টেশন যেহেতু চেঞ্জ হচ্ছে সো আমাদের এফিসিয়েন্সিটা মিনিমামটাই বেশি পাবো, বাট আমাদের তারপর চেক করতে হবে। এরপর হচ্ছে পার্সেন্ট আইডল টাইম, কত পার্সেন্ট আইডল টাইম আমাদের যাচ্ছে এখানে, এটা আমরা বের করব। এফিসিয়েন্সিটা পার্সেন্টেজ আকারে বের হবে, এটাকে আমরা বের করব 1 মাইনাস এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি দ্বারা থেকে 1 মাইনাস করলে আমরা কতক্ষণ সময় আইডল থাকতেছে এটা আমরা বের করতে পারবো, কতক্ষণ সময় আইডল থাকতেছে এটা আমরা বের করতে পারবো ভেরি ইজিলি। স্যার 12টা বেজে গেছে স্যার। আর ক্লাস আছে তোমাদের? জি স্যার, সজল স্যার। সজল স্যারের ক্লাস? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে আজকে তাহলে এতটুকুই থাকুক। আমরা নেক্সট ক্লাসে এই যে প্রবলেমগুলো দেখাবো। এই যে আমি একটু জাস্ট 2 মিনিট সময় নেই। এই যে এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি চার্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে কি অ্যাক্টিভিটি, যে একটা কাজ আরেকটা কাজের সাথে কিভাবে রিলেটেড, এখান থেকে তোমাদের প্রেসিডেন্স ডায়াগ্রাম ড্র করতে হবে। এরকম চার্ট দেওয়া থাকবে, দেওয়ার পরে এই যে ডায়াগ্রামটা ড্র করতে হবে, বুঝা গেছে? আমরা নেক্সট ক্লাসে এগুলো দেখবো কিভাবে করতে হবে। তাহলে ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকো। আমরা নেক্সট ক্লাসে ডিটেলস দেখবো আরো।